আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন যে আলোচনাটা করব এই আলোচনার সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি অনেক কিছুর হিসাব নিকাশে এখন ঊর্ধ্বে। আমি সম্পূর্ণভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং অবশ্যই তার রোগ মুক্তি কামনা করছি এবং সেটা কামনা করে আলোচনাটা শুরু করছি। এবং কোনো অর্থেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের ছোট করা বা তাচ্ছিল্য করার সেরকম বিন্দু পরিমাণ কোনো ইচ্ছাই নেই। কিন্তু তার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা এখন হর্তাকর্তা, তাদেরকে প্রশ্ন না করে পারছি না। তারা কেউ তার প্রশ্ন সমালোচনার ঊর্ধ্বে না। যে কাণ্ড কারখানাগুলো শুরু হয়েছে বেগম জিয়ার অসুস্থতার পর থেকে, সেই কাণ্ড কারখানাগুলো বিএনপিকেই কি প্রশ্নবিদ্ধ করছে না? এমন এমন কাণ্ড, বাংলাদেশের মানুষ বোকা, বাংলাদেশের মানুষকে কি মনে করে আমি জানি না। বিএনপি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যাওয়ার মতন তার অ্যাটিটিউড 5 আগস্টের পর থেকে, এবং সেইটার মূল্য সেই দলকেই দিতে হচ্ছে। সারা দেশকে তার কিছু নেতাকর্মী যেভাবে জ্বালিয়েছে, বিএনপি নিজেই মূল্য দিচ্ছে। কিন্তু এবার বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যেসব কাণ্ড কারখানার তথ্য তারা রিকোয়েস্ট করছে যে আজগবি তথ্য দিবেন না, গুজব ছড়াবেন না, একটাই শুধু চিন্তা করে দেখেন তো, ওনার ওই এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে কাণ্ডটা করেছে, এতই বোকা সবাই। কাতারের সর্বাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স, সেটার যান্ত্রিক ত্রুটি সারেই না, দিনকে দিন চলে গেছে এটার যান্ত্রিক ত্রুটি এখনো, সেইটাই কিন্তু সিল মেরে আছে, সেইটাই ঘোষণা দিয়ে আছে। যান্ত্রিক ত্রুটি যখন আর বেশি মানুষ খায় না, তারপরে গিয়ে বললো যে বেগম জিয়ার বডি এখন ট্রান্সফার করার মতো না, মানে তাকে এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার মতো না। তো আবার যান্ত্রিক ত্রুটিটা খাওয়া লাগে কেন? আপনারা যারা জানেন না তাদেরকে আমি একটু ধরিয়ে দিই। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যেই ইন্টেলিজেন্সগুলো, বিদেশি ইন্টেলিজেন্সের আলাপ, গোয়েন্দা সংস্থার আলাপ বাংলাদেশে হয়েছে, সেসব গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ধরেন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন, অকাণ্ড সুকাণ্ড, সব কিছুর পেছনে কয়েকটা গোয়েন্দা সংস্থার নাম আসতো। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, সেগুলো হচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, কখনো কখনো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, কখনো কখনো আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ, কখনো কখনো রাশিয়ান গোয়েন্দা সংস্থা। কিন্তু যারা রাজনীতির খোঁজ রাখেন তারা জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে হঠাৎ করেই বেশ কিছু জিনিস বাংলাদেশে আলাপ শুরু হয়েছে, এবং সেই আলাপগুলো খুব সিগনিফিক্যান্ট আলাপ। সেই আলাপগুলো কি কি? 3টা দেশ, একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে কুয়েত, কাতার, আর একটা হচ্ছে সৌদি আরব। এই 3 দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো, সেই গোয়েন্দা সংস্থাগুলোর নাম ধাম বাংলাদেশের মানুষ নতুন করে চিনতে শিখেছে। যার মধ্যে আছে MIT তুরস্কের, আছে কাতার ইন্টেলিজেন্স, আছে সাউদি GID। এখন আমি কেন হঠাৎ করে বেগম জিয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এগুলো ঢুকালাম? তারেক রহমানের আসা না আসার পিছনে বহু কাহিনী আছে। আমি আপনাদেরকে আর সেসব কাহিনী, বা একজন মানুষ তার মা অসুস্থ, তিনি এমনিতে আপসেট থাকবেন, এটাই স্বাভাবিক, আমি এসব পুরনো ক্ষত তুলে ধরতে চাই না। কিন্তু কাতার, সৌদি আরব বাংলাদেশের রাজনীতিতে সাংঘাতিক রকম অ্যাক্টিভ। এই যে বেগম জিয়াকে ট্রান্সফার করা হবে কি হবে না, কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্স, এগুলোর মধ্যে ভেতরে কি আরো কোনো হিসাব জড়িয়ে গেছে কিনা, যে কারণে বিএনপি ঝেড়ে কিছু আসতে পারছে না। বিএনপি যেমন এই গত 1-1.5 সপ্তাহের মধ্যে 2টা দ্বন্দ্বে ফেলেছে বাংলাদেশের মানুষকে, 2টা ধাঁধায় ফেলে দিয়েছে। একটা ধাঁধা হলো তারা নিজেরাই ব্ল্যাঙ্ক চেক তারা ছেড়ে দিয়েছে, তারেক রহমান নিজে আরো ওই ধাঁধাটা জোরালো করেছেন যে তিনি কেন দেশে আসছেন না, এটা যেন দেশবাসীর উপর একটা ধাঁধা দিয়ে দিয়েছে। আপনারা ঠিক করেন, আপনারা খুঁজে বাইর করেন আমি কেন দেশে আসছি না। উনি নিজেই বলছেন যে এটা বলা যাবে না, এমন স্পর্শকাতর বিষয়। বিএনপির কেউ মুখ ফুটে না, খালি বলে কোনো সমস্যা নেই, আসবে, সমস্যা নেই, কিসের রিস্ক, কিসের ঝুঁকি, আসবে। তো কেন আসছেন না এটার উত্তর কোথাও পাওয়া যায় না। আবার এটার উত্তর পাইতে গেলেও বলে আপনারা কেন এটা খুঁজেন, এটা নিয়ে ঘাটান কেন, বলে না। আচ্ছা,
এটা গেল একটা। আরেকটা হলো এই এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি। শেষ পর্যন্ত খবর আমরা যেটা পেলাম, সেই খবর অনুযায়ী এই এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আপনার কিছু আপডেট আছে। এটাকে একটা স্পেশাল ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেবিচকের ফ্লাইট সেফটি রেগুলেশন এফএসআর বিভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ার যে কোনো সময় অ্যাম্বুলেন্স বিমান ঢাকায় অবতরণ করতে পারে বলে জানা গেছে। এখন বেগম জিয়াকে যদি বাইরে নিতেই হয়, আমি জানি না এটা তার পরিবারের সিদ্ধান্ত, কিন্তু আমাদের কাছে আমরা তার শারীরিক কন্ডিশন বিএনপির থেকে আমরা যেগুলো জেনেছি, একটা মানুষকে আমরা কি বলি, আমাদের আত্মীয় স্বজন পরিবার যে মানুষটা আরামে থাকুক, আমরা টানাটানি না করি। আমি জানি না, তারপরেও পরিবার তো মন মানে না, সবাই তার সর্বোচ্চ ক্ষমতা থাকলে সর্বোচ্চ চেষ্টা করে। তা আমি রিকোয়েস্ট করেছি বেগম জিয়াকে নিয়ে যেন তার দলও কোনোভাবে রাজনীতি না করে, এবং আমরা প্রতি মুহূর্তে বেগম জিয়া তাকে তার অন্য অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আর এবার তার অসুস্থতাজনিত এবং শেষ যে ফাইটটা তিনি করেছেন, এই অসুস্থ অবস্থায় তিনি রাজনীতির যতটুকু সক্রিয় হয়েছিলেন। আমি অনেক দিন আগে, আপনারা যারা পুরনো আমাদের ফলোয়ার, এখন যে কয়জন ফলোয়ার আছেন, তার আগে যখন 10-12 হাজার ফলোয়ার ছিল, তখনই কন্টেন্টে বলেছিলাম বিএনপির ভরসা হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া একটু শারীরিকভাবে সক্ষম হলে তিনি রাজনীতি অ্যাক্টিভ হবেন, সেটাই কিন্তু হয়েছিলেন। এবং বিএনপিকে তিনি তাৎক্ষণিকভাবে বাঁচিয়ে দিয়েছিলেন সেটা হয়ে। তিনি এই সরকারের সঙ্গে কোনো বিরোধী যেতে দেননি। বিএনপির মধ্যে বহু খেলোয়াড় আছে, বহু কিছু খেলতে চায়। আমরা মুখ ফুটে সব আপনাদেরকে বলি না, আমরা তো অনেক তথ্য পাই, শুনি, জানি, ফিল করি। মানে এর ডান হাত বাম হাতকে বিশ্বাস করে না, এরকম একটা অবস্থায় দলের। ফলে এই যে আগামী একটা নির্বাচন সামনে, এখন যদি তথ্যগত ফাঁক বিএনপি নিজেই রাখে বিভিন্ন ইস্যুতে, তাহলে এর মূল্য তো তাকেই দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।